Hello friends, how are you all? Welcome to my YouTube channel. Today I discuss about geography for class 6. অর্থাৎ আমি আজ তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ জিওগ্রাফি বুক এই বইটার প্রথম অধ্যায়টা পড়াবো। এর কিছুটা অংশ হয়তো পড়াতে পারবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেলে আমাদের বুঝতে বা দেখাতেও অসুবিধা হবে। সেজন্য আমরা এই আকাশ ভরা সূর্য তারা এই চ্যাপ্টারটা আমরা পড়ব। তো পড়ার আগে আমরা একটুখানি দেখে নেব যে এই বইটা সাধারণত আমাদের পৃথিবী ষষ্ঠ শ্রেণী, এই বইটা সাধারণত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দীর্ঘ 12 বছর ধরে এই বইটা কিন্তু চালাচ্ছেন। তো এই বইটা ভীষণই ভালো। তো আমরা এই বই থেকে অনেক কিছু জানতেও পারছি, তাই আমরা আজকে এই বই পড়ব। তো আমরা যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উঠেছি, তো ষষ্ঠ শ্রেণীতে উঠেই আমাদের সেই আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টারটাই চলে এসেছি। তো এই আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টারের মধ্যে আমি এখান থেকেই প্রথম থেকেই শুরু করব, ঠিক যতটা পড়ানো যায়। তো দেখো, সন্ধ্যাবেলা খোলা জায়গায় আকাশের দিকে তাকালে বা দেখব যে আকাশ ভরা ঝিলমিলে তারা বা ঝিকমিকে তারা, যেন একটা কালো চাঁদোয়া গায়ে ছোট ছোট ফুটো করা আছে, যেগুলো দিয়ে ঝিকমিক করছে অসংখ্য আলোকবিন্দু। তো দিনের বেলা সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসছে, জ্যোতিষ্ক কারা? তা আমরা দিনের বেলাতে শুধুমাত্র আকাশে সূর্যকেই দেখতে পাই, চাঁদকে কিন্তু দেখতে পাই না। কিন্তু চাঁদকে একাধারে বলা যায় যে চাঁদকেও আমরা দেখতে পাই, অর্থাৎ খুব সকালবেলার দিকে কিছুটা অংশ 8টা সাড়ে 8টা পর্যন্ত মধ্যে সাধারণত আমরা আকাশে কিন্তু চাঁদকে দেখতে পাই। আবার কখনো কখনো পূর্ণিমার পরের থেকে কিছুদিন আমরা কিন্তু বিকেলের দিকেও আকাশে কিন্তু এই চাঁদকে দেখি। তো এটা দেখা যায়, কারণ হচ্ছে আকাশে চাঁদও থাকে, আবার আকাশে সূর্য তো আছে। তো ওই সূর্যের প্রচন্ড আলোর জন্য কিন্তু আমরা এই চাঁদকে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাই না। তো যাই হোক, এর হচ্ছে দিনের বেলা সূর্য আর রাতের আকাশে চাঁদ সহ অসংখ্য আলোকবিন্দু হলো জ্যোতিষ্ক। তাহলে জ্যোতিষ্কটা কাকে বলে বুঝে গেছি। কোটি কোটি জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহাণু, পুঞ্জ, ধূলিকণা, গ্যাস প্রভৃতি রয়েছে এই অসীম মহাশূন্যে। এই সমস্ত কিছু নিয়েই হলো মহাবিশ্ব। তাহলে মহাবিশ্বের মধ্যে কি কি আছে সেটাও আমরা কিন্তু দেখে ফেলছি, আর এর মধ্যেই কিন্তু একটা প্রশ্ন লুকিয়ে থাকছে। তো আমি বোর্ডে কিন্তু অনেক কটা কোশ্চেন লিখেছি, এই কোশ্চেনগুলো পরে আমরা একটু বলে দেবো কি কি কোশ্চেন আমরা লিখেছি। তার আগে আমরা একটু বইটা পড়ে নিই। তো মহাবিশ্ব, মানুষ শুরু থেকেই আশ্চর্য হয়ে মহাবিশ্বের সৃষ্টির কথা ভেবেছে। তো মহাবিশ্বের সৃষ্টি নিয়ে বহু মতভেদ আছে। তো এইরকম এক আধুনিক মত অনুযায়ী মহাবিশ্বের সমস্ত পদার্থ একটা বালির কণার থেকেও ছোট অবস্থায় ছিল। প্রায় 1400 কোটি বছর ধরে বা বছর আগে তার সম্প্রসারণ শুরু হয়। প্রচুর তাপ ও অকল্পনীয় শক্তি ছড়িয়ে পড়ে, সেজন্য প্রচুর ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ সৃষ্টি হয়। কোটি কোটি বছর ধরে এই ধুলোর মেঘ গ্যাস থেকে তৈরি হয় অসংখ্য নীহারিকা, ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা প্রভৃতি। তাহলে এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে মহাবিশ্ব। মহাবিশ্বের সবকিছুই চলমান অবস্থায় আছে এবং ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। সীমাহীন এই মহাবিশ্বে ঠিক কত দূর বিস্তৃত তা মানুষের কল্পনার বাইরে। তো আমরা দেখি যে এই মহাকাশে যত কিছু আছে সব কিন্তু এক জায়গায় স্থির নেই, সবাই
ঘুরে ঘুরে চলেছে। অর্থাৎ আমরা পৃথিবীর মানুষ মহাবিশ্বের সম্বন্ধে খুব সামান্যই জানতে পেরেছি। তারপরে আমরা এখানে আসছি নীহারিকা। এই মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হলো, তাই হলো নীহারিকা। এখানে একটা কিন্তু কোশ্চেন লুকিয়ে রয়েছে। এই নীহারিকা থেকেই তারা বা নক্ষত্রের জন্ম, এখানেও কিন্তু একটা কোশ্চেন লুকিয়ে রয়েছে। তো মহাবিশ্ব সৃষ্টির প্রায় 10 লক্ষ বছর পরে গ্যাসীয় পদার্থগুলো জমাট বাঁধতে শুরু করে, আর তাদের মধ্যে থেকে বা তাদের মধ্যে মধ্যে তৈরি হতে থাকে মহাশূন্য। এই জমাট বাঁধা পদার্থগুলো প্রচন্ড গতিতে একে অপরের সঙ্গে মিলে গিয়ে প্রকাণ্ড আকারে জ্বলন্ত নক্ষত্রের জন্ম হয়েছে। যে নক্ষত্রটা কোনটা জানো? সেই নক্ষত্র হচ্ছে সূর্য। এবার সূর্যকে বাদ দিয়ে আমাদের আরেকটা নক্ষত্র আছে, যেটা নাকি প্রক্সিমা সেন্টোরাই। এটা কিন্তু সূর্যকে বাদ দিয়ে আমাদের দ্বিতীয় কাছের নক্ষত্র। এখন দেখো, আমাদের একটা হলুদ বক্স দিয়েছে, এর মধ্যেও কিন্তু একটা কোশ্চেন কিন্তু লুকিয়ে আছে। তো এখন আমরা যেমন তারা ভরা রাতের আকাশ পর্যবেক্ষণ করি, হাজার হাজার বছর আগেও মানুষ চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ, ধূমকেতু, উল্কা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে জানবার চেষ্টা করত। তো বিজ্ঞানের সবচেয়ে পুরনো এই চর্চাই হলো জ্যোতির্বিজ্ঞান। তাহলে জ্যোতির্বিজ্ঞানটা কাকে বলে? এখানেও কিন্তু একটা প্রশ্ন। চাঁদ, সূর্য, তারার চলাফেরা দেখে দিক ঠিক করা হতো, কিংবা দিন, মাস, বছর, সময় গণনা সবই হতো আকাশ দেখে। অর্থাৎ আকাশ দেখেই বলতে পারতো। কম্পাস, ঘড়ি, ক্যালেন্ডারের কাজ করতো আকাশ। তো দেখো, সেই সভ্যতার উষালগ্ন থেকে আমরা কিন্তু সময় গণনা করে আসছি, কিন্তু সেই সময় গণনা করেছি কি আমরা কোনো ক্যালেন্ডার দেখে নয়, কোনো সময় দেখে নয়, ঘড়ি দেখে নয়। কিন্তু তখন মানুষ আকাশের দিকে তাকিয়ে সূর্যের অবস্থান দেখে বলতে পারতো ঠিক কটা বাজে। অ্যাপ্রক্স সেই 10টা বাজে এমন না বলতে পারলেও ঠিক এই বলে দিত আকাশের দিকে তাকিয়ে 10টা, 10:30 বাজে। তাহলে দেখো, আজকে যারা বয়স্ক মানুষ যারা আছেন বেঁচে, এই ধরো 80, 85 বা 90 বছরের মানুষ যারা আছেন, তারাও কিন্তু আকাশের দিকে তাকিয়ে তোমার ঘড়ির অপেক্ষায় থাকবে না যে কটা বাজে, সেই ঘড়ির অপেক্ষায় না থেকে আকাশের দিকে তাকিয়ে কিন্তু তারা বলে দিতে পারছেন ঠিক এখন 2টো থেকে 2:30 বাজে, বা এখন ঠিক দুপুর। তাহলে সে বিকালও বলছে না, সকালও বলছে না, সেই সূর্যের অবস্থান দেখেই কিন্তু আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারছে যে ঠিক কটা বাজে। এবার যাব আমি ঠিক পরের পাতাতে। পরের পাতাতে দেখো ছায়াপথ। এই ছায়াপথ লক্ষ লক্ষ নক্ষত্র নিয়ে এক একটা ছায়াপথ তৈরি হয়। সূর্য, পৃথিবী ও অন্যান্য গ্রহ এইরকমই আকাশগঙ্গা অর্থাৎ মিল্কি ওয়ে নামে পরিচিত। এখানেও কোশ্চেন। একটা ছায়াপথে রয়েছে, মানে পরিচিত একটা ছায়াপথে রয়েছে। ছায়াপথগুলো প্যাঁচানো ডিম্বাকার আকৃতি, অর্থাৎ প্যাঁচানো মানে প্যাঁচ লাগানো, অর্থাৎ ডিম্বাকৃতি, ঠিক ওভাল আকৃতির মতো ইত্যাদি নানা রকম আকৃতির হয়। প্রায় 10,000 কোটি কোটি নক্ষত্র, গ্যাস, ধূলিকণা নিয়ে আকাশগঙ্গা একটা বিরাট প্যাঁচানো ছায়াপথ। তাহলে আকাশগঙ্গা কেমন দেখতে? এখানেও কোশ্চেন। খালি চোখে রাতের আকাশে যত তারা দেখা যায় সবই আকাশগঙ্গা ছায়াপথের তারা। তাহলে আকাশগঙ্গা আমরা একটু বুঝতে পেরেছি কি। এরপরে আসবো আমরা নক্ষত্র। আকাশের দিকে তাকালে আমরা কিন্তু অসংখ্য নক্ষত্র দেখতে পাই, গ্রহ দেখতে পাই, উপগ্রহ দেখতে পাই। তো আকাশ ভরা তারাগুলোর কতই না বিচিত্র, ছোট, বড়, নীলচে, হলদে, সাদা, কতগুলো একা একা, আবার কতগুলো একসঙ্গে ঝাঁক বাঁধা অর্থাৎ দল ধরে। এই তারা বা নক্ষত্র একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, যাদের নিজস্ব আলো বা উত্তাপ আছে। সেই জন্য দেখো না, আকাশে সূর্য ওঠে একই রকম তাপ, তবে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ঋতু অনুযায়ী এদের তাপমাত্রা একটু কমে বাড়ে। তারার রং, এই তারার রং কোন তারা কতটা উত্তপ্ত রং দেখে বোঝা যায়। ছোট লাল তারার উষ্ণতা সবচেয়ে কম, আকাশে এইরকম তারার সংখ্যা সবচেয়ে বেশি। মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি। বিরাট নীল তারার উষ্ণতা প্রচন্ড বেশি, অর্থাৎ সবচেয়ে বেশি।
এবং বেশ উজ্জ্বল। আর এই প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা এবং উজ্জ্বলতা দুটোই সবচেয়ে বেশি। তো খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই। ঠিক তারপরে দেখো রয়েছে তারারা আছে আলোক বর্ষ দূরে, আমাদের ঠিক হাতের কাছে কিন্তু নেই। তারারা আমাদের থেকে অনেক দূরে অবস্থিত। তারারা কোটি কোটি কিলোমিটার দূরে রয়েছে। সূর্যের পরেই আমাদের সব থেকে কাছের তারা অর্থাৎ নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি রয়েছে প্রায় 41 লক্ষ কোটি কিমি দূরে। সে তুলনায় সূর্য থেকে অনেক কাছে দূরত্ব প্রায় 15 কোটি কিমি। তাই বলেছিলাম যে আমাদের সূর্যকে বাদ দিয়ে, সূর্য তো একটা নক্ষত্র, নিজস্ব সত্তা আছে, নিজস্ব আলো আছে, ঠিক এই সূর্যকে বাদ দিয়ে আমাদের পরের ঠিক সূর্যকে বাদ দিয়ে ঠিক পরের নক্ষত্র হলো এই প্রক্সিমা সেন্টারি। তাই সূর্যকে বড় আগুনের থালার মতো দেখায়। সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তুমি ভাবতে পারছো, যদি আমি এখান থেকে আমার বাড়ি থেকে কোথাও স্কুলে যাই, একটা নির্দিষ্ট সময় লাগে, আর সূর্য থেকে আলোটা এসে পৌঁছতে লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে প্রায় একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ কিমি। এই গতিবেগ 1 বছরে যতটা দূরত্ব পার হবে তা হলো 1 আলোকবর্ষ, অর্থাৎ 1 লাইট ইয়ার। তাহলে এখানে একটা কোশ্চেন, এখানে সূর্য থেকে দূরত্ব কতটা, আলো আসতে সূর্য থেকে আলো আসতে কতটা সময় লাগে, এখানেও কোশ্চেন। তো জ্যোতির্বিজ্ঞানীরা এই মহাবিশ্বের বিভিন্ন নক্ষত্র, ছায়াপথের দূরত্ব ও আলোকবর্ষ এককে পরিমাপ করেন। এই এককে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে প্রায় 4.2 আলোকবর্ষ। তো আমরা আজকে এই যতটা বললাম, এইটুকুর মধ্যে আমরা কত কোশ্চেন পেয়েছি সেই কোশ্চেনগুলো সম্পর্কে একটু বলবো। তো কোশ্চেনগুলোর উত্তরগুলো তোমরা খুঁজে লিখবে, আর কোশ্চেনগুলোর উত্তর কিন্তু এইটুকু পড়ার মধ্যেই রয়েছে। এর মধ্যে অনেক কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো কিন্তু আমাদের জানাটা ভীষণই জরুরি। আর এই কোশ্চেনগুলো যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রথম পরীক্ষা কিন্তু একদম দোরগোড়ায় এসে টক্কর দিচ্ছে। আর কটা দিন মাত্র এইচএস পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার আমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিন্তু একদম কাছে চলে এসেছে। তাই আমরাও এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো সাধারণত আসে, সেই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমরা সিলেক্ট করে ফেলেছি যে এর মধ্যে থেকেই আসতে পারে বা আসবেই। তা দেখো সেই কোশ্চেনগুলো কি কি। সেই কোশ্চেনগুলো দেখো, এখানে একটা একটা করে তোমাদের বলছি। 1 নম্বর কোশ্চেন, যে জ্যোতিষ্ক কাকে বলে, উদাহরণ দাও। 2 নম্বর কোশ্চেন হচ্ছে মহাবিশ্ব কাকে বলে, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন জ্যোতির্বিজ্ঞান কাকে বলে। 4 নম্বর কোশ্চেন নীহারিকা কাকে বলে। 5 নম্বর কোশ্চেন কোথা থেকে তারা বা নক্ষত্রের জন্ম হয়েছে। 6 নম্বর কোশ্চেন ছায়াপথের আকৃতি কেমন হয়। আমি একটু আগে এই সমস্ত কোশ্চেনগুলোর একটু হিন্ট দিয়েছি, উত্তরটা বলেছি, প্রশ্নটাও সেখানে বলে দিয়েছি, কিন্তু তার মধ্যে উত্তরগুলো লুকিয়ে রয়েছে। তারপরে প্রশ্ন হচ্ছে 7 নম্বর আকাশগঙ্গা কাকে বলে। কিন্তু আকাশগঙ্গা কিন্তু আমাদের সেই পবিত্র গঙ্গা নদী নয়, গ্রেট রিভার অফ ইন্ডিয়া, এই নদী নয়, কিন্তু সেই আকাশগঙ্গা সেই তারাদের নদী, ঠিক আছে। পরে কোশ্চেন 8 নম্বর, যে কোন তারার উষ্ণতা সবচেয়ে কম ও কোন তারার উষ্ণতা সবচেয়ে বেশি। 9 নম্বর কোশ্চেন আমাদের সবচেয়ে কাছে নক্ষত্র কোনটি। 10 নম্বর কোশ্চেন হচ্ছে সূর্যকে বাদ দিয়ে আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি। 11 নম্বর কোশ্চেন বায়ুশূন্য স্থানে অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ 1 সেকেন্ডে কত। লাস্ট ওয়ান অর্থাৎ শেষ প্রশ্নটা হলো প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব পৃথিবী থেকে কত। তাহলে এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু আমাদের এইটুকুর মধ্যে অর্থাৎ নক্ষত্র মণ্ডলের আগে পর্যন্তর মধ্যেই এখানেই কিন্তু লুকিয়ে আছে। তা আমি এইটুকুর মধ্যে কোশ্চেনগুলো যেগুলো তৈরি করেছি সেগুলো তোমরা তৈরি করে নাও,
আবার দেখো পরের ভিডিওতে আমি এই নক্ষত্র মণ্ডল থেকে পরের দিকে পড়াবো, আর সেখানেও কিন্তু এরকম পার্ট পার্ট করে কোশ্চেনগুলো তোমাদের দেব। তো এইরকম যদি তোমরা ভিডিওগুলো পেয়ে যাও তাহলে তোমাদের তো উপকার হবেই। আর যদি তোমাদের উপকার লাগে তাহলে কি করবে, এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর কি করবে, একটা কমেন্ট দিয়ে দেবে, অর্থাৎ সাবস্ক্রাইব করে দেবে। তাহলে কি হবে, তাহলে বন্ধুরা কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হবে। আমরা তো চাই সবাই উপকৃত হোক, এডুকেশন অর্থাৎ শিক্ষাটা আমাদের সকলের মধ্যে আসুক। আর আমিও কিন্তু ভীষণ ভাবে মোটিভেটেড হব। আর কি করব, এরকম চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নিয়ে আলোচনা করে কোশ্চেন নিয়ে হাজির হব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড বাই ফ্রেন্ডস।